আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আশিক তমাল। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। টুইট বার্তায় পদত্যাগের খবর জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই। অর্থ পাচার সহ আওয়ামী পুষ্ট ব্যবসায়ী থেকে ফ্ল্যাট উপহার নিয়ে সমালোচনার মুখে পড়েন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। যদিও পদত্যাগপত্র গ্রহণের পর টিউলিপকে পাল্টা চিঠি দেয় প্রধানমন্ত্রী স্টারমারের অফিস। সেখানে তদন্তে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ মেলেনি বলে জানায় প্রধানমন্ত্রীর অফিস। টিউলিপের বিরুদ্ধে একের পর এক অভিযোগের পর তাকে বরখাস্তের দাবি জানিয়ে আসছিল যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টিও। দেশটির ইকোনমিক সেক্রেটারির পদে ছিলেন টিউলিপ। যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। ঝোড়ো বাতাসে বেড়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানলের তীব্রতা। এখন অন্তত 3টি স্থানে বড় আকারে চলছে দাবানল, যার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে মেক্সিকো সহ প্রতিবেশী দেশগুলোর দমকল কর্মীরাও। ক্ষয়ক্ষতি মোকাবেলায় বিপুল অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর শপথ নিয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের এক প্রান্ত যখন তুষারঝড়ে বিপর্যস্ত, তখন আরেক দিকে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ দাবানল। এক সপ্তাহেও যা আসেনি নিয়ন্ত্রণে। এরই মধ্যে পুড়ে ছাই কয়েক হাজার একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত লস অ্যাঞ্জেলেসে 30,000-এর বেশি অবকাঠামো। নতুন করে ভয়ঙ্কর রূপ নিয়েছে পেলিসেডসের দাবানল, যাতে জ্বলছে 23,000 একরের বেশি এলাকা। এছাড়া ইটন অঞ্চলের দাবানল গ্রাস করেছে আরও 14,000 একর। অঞ্চলগুলোতে বাতাসের বেগ 70 কিলোমিটার ছড়ানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দাবানলের গতি কমাতে বিমান থেকে ছড়ানো হচ্ছে কয়েক হাজার গ্যালন গোলাপি ফসফেট। কাজ করছে মেক্সিকো সহ প্রতিবেশী কয়েক দেশের দমকল কর্মীরাও। এদিকে পরিত্যক্ত অঞ্চলগুলোতে এখনও থামেনি লুটপাট। ঘটনায় জড়িত আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ। জোরদার করা হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। লুটপাটের মতো অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। দাবানলের ক্ষয়ক্ষতি মূল্যায়নে এরই মধ্যে জরুরি ব্রিফ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনে প্রাথমিকভাবে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানান বাইডেন। এদিকে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। দ্রুত সময়ের মধ্যে লস অ্যাঞ্জেলসকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সব ব্যয়ভার ফেডারেল সরকার বহন করবে। প্রয়োজনীয় অর্থ সহায়তা দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছি। দাবানলের পাশাপাশি সপ্তাহ জুড়ে তুষারঝড়ের নাকাল ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। সড়ক দুর্ঘটনা, শিডিউল বিপর্যয়, প্রাণহানি সহ বিপাকে পড়ে লাখ লাখ মানুষ। একই সময়ে দেশটির 2 প্রান্তে এমন বৈরী আবহাওয়ার জন্য বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। মিলা খন্দকার, চ্যানেল 24। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দাবানলের তীব্রতায় মানুষ, ঘরবাড়ির সাথে পুড়েছে পশু পাখিও। জীবন বাঁচাতে পোষা প্রাণীদের রেখেই চলে গিয়েছেন মালিক। আহত অসহায় এসব প্রাণীদের স্থান এখন পাসাডেনা হিউম্যান সেন্টার। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার থেকে চলমান দাবানলের আগুনে বাস্তুচ্যুত হয়েছে বহু প্রাণী। প্রাণ বাঁচাতে পোষা প্রাণী রেখে চলে গেছে তাদের মালিকরা। এই কঠিন পরিস্থিতিতে তাদের জন্য এগিয়ে এসেছে ক্যালিফোর্নিয়ায় প্রাণী উদ্ধারকারী দল। ভয়াবহ দাবানলে পোড়া আহত প্রাণীদের চিকিৎসা ও আশ্রয় দিতে কাজ করছে পাসাডেনা হিউম্যান অর্গানাইজেশন। দাবানলের কারণে বাস্তুচ্যুত বা আহত কুকুর, ঘোড়া, গাধা, ছাগল, ভেড়া এবং অন্যান্য প্রাণীদের আশ্রয় দিয়েছে সংস্থাটি। এছাড়াও অনেকেই তাদের পোষা প্রাণী আশ্রয় কেন্দ্রে রেখে যেতে বাধ্য হয়েছেন। সংস্থাটি অনেক বিষাক্ত বা ক্ষতিকর প্রাণীকেও দিয়েছে আশ্রয়। সংস্থাটি জানিয়েছে এই প্রাণীগুলো শ্বাসকষ্ট, পোড়া, পানিশূন্যতা সহ নানা অসুস্থতায় ভুগছে। তবে এখানে এসে চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছে তারা। এরই মধ্যে প্রাণীদের রক্ষায় পাসাডেনা হিউম্যান অর্গানাইজেশন দেশ বিদেশ থেকে পাচ্ছে আর্থিক অনুদান।
এখন পর্যন্ত পাসাডেনা হিউম্যান 400-র বেশি প্রাণীকে আশ্রয় দিয়েছে। ইফশিতা জামান, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথেই থাকবো। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির জন্য বৈঠকে বসেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধি এবং মধ্যস্থতাকারীরা। যে কোনো সময় আসতে পারে যুদ্ধবিরতির ঘোষণা। 14 মাসের বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলের হামলা, যাতে উপত্যকাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর কয়েক দফায় যুদ্ধবিরতির চেষ্টা করলেও হামাস ইসরায়েলের জুড়ে দেওয়া নানা শর্তে তা আলোর মুখ দেখেনি। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের আগে যুদ্ধবিরতি কার্যকরে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। তার প্রশাসনের কর্মকর্তারা চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই শুরু হোক যুদ্ধবিরতি। এই যুদ্ধ বন্ধের এখনই উপযুক্ত সময়। আমরা চাই ফিলিস্তিনের মানুষ শান্তিতে বসবাস করুক। পাশাপাশি ইসরায়েলেরও নিজেকে সুরক্ষিত রাখার অধিকার আছে। জিম্মিদের পরিবারকেও আর বেশি দিন অপেক্ষায় রাখা ঠিক হবে না। এ বিষয়ে মঙ্গলবার কাতারের দোহায় চূড়ান্ত পর্যায়ের আলোচনায় বসেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এ নিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, যুদ্ধবিরতি চুক্তি আর বেশি দূরে নয়। আমরা আশা করি যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির জন্য দুই পক্ষই ইতিবাচক সাড়া দিবে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না, তবে যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ হয়েছে। এরই মধ্যে দুই পক্ষের প্রতিনিধিদের হাতে পৌঁছেছে যুদ্ধবিরতি প্রস্তাবের চূড়ান্ত খসড়া। খসড়া প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি হতে পারে 3 দফায়। প্রথম দফায় 33 ইসরায়েলি জিম্মিকে ফেরত দেবে হামাস। বিনিময়ে বিভিন্ন কারাগারে থাকা 1000 বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। পর্যায়ক্রমে সব জিম্মিদের ফেরত পাঠাতে হবে হামাসকে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করবে ইসরায়েল। তবে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, গাজা থেকে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার করবে না নেতানিয়াহু। সীমান্ত সুরক্ষায় নতুন বাফার জোনে সেনা মোতায়েন থাকবে। 2023 অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এই লড়াইয়ে হামাস হারিয়েছে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনোয়ারের মতো লড়াকু নেতা। যুদ্ধের আঁচ ছড়িয়েছে লেবাননেও। ইরানের ছায়াশক্তিদের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন লড়াইয়ে মধ্যপ্রাচ্যে বেড়েছে উত্তেজনা। রাখি জেসমিন, চ্যানেল 24। ডোনাল্ড ট্রাম্পের শপথের আগ মুহূর্তে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তে বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের ঢল। দক্ষিণ মেক্সিকোর টাপাচুলা শহর থেকে যুক্তরাষ্ট্র সীমান্তের উদ্দেশ্যে রওনা দেন হাজারো অভিবাসন প্রত্যাশী। নিজ দেশে নিরাপত্তাহীনতা ও ভাগ্য বদলের আশায় মার্কিন সীমান্তে পাড়ি জমাচ্ছেন তারা। মেক্সিকো সীমান্তে এভাবেই ঢল নেমেছে মার্কিন মুলুকে অভিবাসন প্রত্যাশীদের। দক্ষিণ মেক্সিকোর টাপাচুলা শহর থেকে যুক্তরাষ্ট্র সীমান্তের উদ্দেশ্যে রওনা দেন হাজারো অভিবাসন প্রত্যাশী। নিজ দেশের নিরাপত্তাহীনতায় শঙ্কা মাথায় নিয়েই তাদের এই যাত্রা ভাগ্য বদলানোর প্রত্যাশায়। এটা আমাদের স্বপ্নযাত্রা। আমরা অপরাধী নই। আশা করি আমরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাব। এভাবে সীমান্ত পাড়ি দেওয়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না, তবে আমরা নিরুপায়। এদেশে কোনো নিরাপত্তা নেই। অপহরণ, ডাকাতি, হুমকি নিয়মিত ঘটে। ভাগ্য বদলের আশায় বাধ্য হয়ে এই যাত্রা শুরু করেছি। চিন্তা করবেন না ট্রাম্প, আমরা সবাই পরিশ্রমী, দক্ষ শ্রমিক। যুক্তরাষ্ট্রকে আমরা অর্থনৈতিক শক্তি হিসেবে টিকিয়ে রাখতে সহায়তা করেছি, সেটাই করতে চাই। তবে এই অভিবাসন প্রত্যাশীদের পথ চলাটা সহজ হবে না, কেননা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ভোটের আগেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। প্রয়োজনে তাদের দেশ ছাড়া করতে দিয়ে রেখেছেন স্টেট অফ এমার্জেন্সি কিংবা সেনা ব্যবহারের হুমকিও। 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। মাসুম রাব্বি, চ্যানেল 24।
ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় গেল এক সপ্তাহে প্রাণ গেছে অন্তত 60 বেসামরিকের। বিদ্রোহী নিয়ন্ত্রিত 13টি শহরে হামলা চালিয়ে হত্যা করা হয় তাদের। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইনের রামরিতে। অঞ্চলটিতে শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে 40 জনের। জান্তা বিমান বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে রামরির প্রায় 400 ঘরবাড়ি। সম্প্রতি তাতমাদর তাণ্ডবে রাখাইন থেকে আশপাশের দেশগুলোতে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন এসব বেসামরিকরা। সামুদ্রিক মাছের অন্যতম বাজার জাপানের টয়সুতে প্রতিদিনের ব্যবসা $13 মিলিয়ন। নানা প্রজাতির সামুদ্রিক মাছ কিনতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতারা। নিলামের মাধ্যমে মাছ বিক্রির এই বাজারে বিশেষ কদর রয়েছে টুনার। সম্প্রতি বিশাল আকৃতির এক ব্লুফিন টুনা মাছ টয়সুতে নিলামে বিক্রি হয়েছে $13 লাখ। শেয়ার বাজারের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট, আর মাছের জন্য জাপানের টয়সু, যাকে বলা হয় দ্য ওয়াল স্ট্রিট অফ ফিশ মার্কেট। পৃথিবীর সবচেয়ে বড় মাছের এই বাজারে কেনাকাটা করতে আসেন বিশ্বের শীর্ষ হোটেল রেস্টুরেন্টের রাঁধুনিরা, যেখানে প্রতিদিন মাছ বিক্রি হয় $13 মিলিয়ন। 1935 সাল থেকে এ বাজারের যাত্রা। 41 সেক্টরের টয়সু মার্কেটে কাজ করে 42,000 মানুষ। প্রতিদিন বিক্রি হয় 500 প্রজাতির 1400 টনের সামুদ্রিক মাছ। তবে এই বাজারে সবচেয়ে নামকরা মাছ টুনা। প্রতিদিন 170টি তাজা ও 830টি হিমায়িত টুনা মাছ বিক্রি হয় এখানে। নিলামের মাধ্যমে বিক্রি হয় টয়সু টুনা। এবার 276 কেজি ওজনের এক প্রকাণ্ড ব্লুফিন টুনা বিক্রি হয়েছে $13 লাখ, যা কিনেছে রেস্তোরাঁ ব্যবসা প্রতিষ্ঠান ওনোদেরা গ্রুপ। গত 5 বছর ধরেই টয়সু মাছ বাজারে সর্বোচ্চ দামের টুনা মাছগুলো কিনে নিয়েছে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান। সর্বোচ্চ দামের টুনা মাছটি বিক্রি হয়েছিল 2019-এ। 278 কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছিল $31 লাখ। নুসরাত মৌমি, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।